এখন বর্তমানে দেখুন ওখানে একটা অন্য লোক রয়েছে, তারা জমি কিনেছে তাদের নামে ওখানে না, আমি বলছি এইটা মিত্রি বাড়ি যেটা বলি, ওরা আপনাদের নামেই রেকর্ড আছে তাহলে। মিত্তির বাড়ির সঙ্গে আপনার রানীরাজ শুনেছি বিরাট কোনো সম্পর্ক কোনোদিনই এটা মানে এটা নেই। ছিল না না? না, মিত্রদের সঙ্গে যদি কেউ বলে যে না মিত্তিদের সঙ্গে মিত্তি তার ইয়ের পেছনে বিরাট ভূমিকা। আচ্ছা 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 আচ্ছা। পানিহাটির গঙ্গা, এর দুই তীরের পুণ্যস্থানগুলির মহিমায় বাঁধা আছে দুই পাশের নগরী ও তার জীবন। 1514 খ্রিস্টাব্দে ঠিক এই রকম গঙ্গা দিয়ে পুরী থেকে ফিরছিলেন মহাপ্রভু শ্রীচৈতন্যদেব। বিশ্রাম করার জন্য অবতরণ করলেন গঙ্গার তীরে এই বটবৃক্ষতলে। এর উপর 2 বৎসর কাল পরে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এলেন। দর্শন করতে এলেন রঘুনাথ গোস্বামী। দিনটা ছিল জ্যৈষ্ঠের শুক্ল ত্রয়োদশী। আদেশ করলেন দধিচিরা আহারের ব্যবস্থার জন্য। সেই আদেশই দণ্ডাদেশ হয়ে পরবর্তীকালে বৈষ্ণবদের দণ্ড মহোৎসবে পরিণত হল। এই সেই বৃক্ষতল বা বটবৃক্ষতল যেখানে এই অবতার পুরুষদের পাদস্পর্শে ধন্য হয়ে আছে। 1868 থেকে 1885 পর্যন্ত বৈষ্ণবদের আমন্ত্রণে এইখানে দণ্ড উৎসবে যোগ দিয়েছিলেন পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এবং তিনি বৈষ্ণবদের এই উৎসব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। এমনকি উপভোগ কীর্তন করতে করতে বাহ্যজ্ঞান শূন্য হয়েও পড়তেন। শেষকালে ভক্তরা তাকে এইখান থেকে নৌকা যোগে খুব তাড়াতাড়ি দক্ষিণেশ্বরে নিয়ে চলে যেতেন। প্রবাদ বাক্য আছে, লাগে টাকা দেবে গৌরী সেন। তারই বংশধর মণি সেনের বাড়ি এটি। আদিনিবাস এদের ছিল আদি সপ্তগ্রামে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ চির মহোৎসবে পানিহাটিতে এলে উঠতেন এই সেনবাড়িতে। ঠাকুরের চরণ স্পর্শে তাই সেনবাড়ি আজও অমৃত তীর্থ। 1983 সালে শতবর্ষ পূর্তি স্মরণে 11ই মার্চ শ্রীচৈতন্য রামকৃষ্ণ শ্রদ্ধাঞ্জলি কমিটি এই সেনবাড়িটির কিছু অংশ স্মৃতিস্মারক হিসাবে চিহ্নিত করেন এবং প্রতিষ্ঠিত করেন। বাইরে থেকে এখন যা মূল ফটকের সঙ্গে যোগাযোগ, তাতে আমরা বাইরে থেকে দেখলাম ভেতরে আছে যেমনি রামকৃষ্ণের শ্বেত পাথরের মূর্তি, তেমনি আছে সারদা দেবী এবং দক্ষিণেশ্বরের কালীর মূর্তি। কিছু কিছু ক্ষেত্রে তৈলচিত্র রয়েছে সেই দণ্ড মহোৎসবের, একদিকে বৈষ্ণব আর একদিকে শ্রীরামকৃষ্ণ এবং তার ভক্তবৃন্দ। তেমনি আছে পার্শ্বিকের পাচানা বিশ্বাসের গিরিশ ঘোষের নাটক দর্শনের তৈলচিত্র। উত্তর কলকাতার ঐতিহ্যের পীঠস্থান এই বাগবাজার। বলরাম মন্দির বা বলরাম বসুর বাড়ি, ঠাকুরের পাক অন্তলীলার বাড়িটি ধন্য। শতাধিকবার ঠাকুর এখানে এসেছিলেন এবং থেকেছেন। ঠাকুর তাই একে বলতেন অন্যতম কেল্লা, আর বলরাম বসুকে বলতেন তৃতীয় রসদদার। ঠাকুর ছাড়াও এখানে শ্রী শ্রী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, তুরীয়ানন্দ প্রমুখে বহু সময় ধরে অবস্থান করেছিলেন এখানে। শেষে অবশ্য ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, বলরাম বসু এইখানেই দেহত্যাগ করেন। তাই ঠাকুর অনুরাগীদের কাছে এটি পবিত্র সম্পদ স্বরূপ। এই বাড়িতেই বিবেকানন্দ 1897 সালে 1 মে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ। এবার আমরা চলে এসেছি
গিরিশ ঘোষের বাড়ির কাছে। যদিও বলরাম বসু মন্দির বা বলরাম বসুর বাড়ির ঠিক পূর্ব প্রান্তে রাস্তার মাঝখানে অবস্থিত এই বাগবাজারের নোটো গিরিশের বাড়ি। আমরা তার পাশ দিয়েই চলে যাব এবার মায়ের বাড়িতে। এইখানে আসলেই মনে পড়ে যায় সেই কাহিনীটি। সেই সময় শ্রী মা ছিলেন উদ্বোধনেতে। পূর্ববঙ্গের থেকে একটি মেয়ে এলো শ্রী মায়ের কাছে দীক্ষা নিতে। শ্রীমা দীক্ষা দিলেন, দুপুরে পাশে বসিয়ে খাওয়ালেন, পরে একটি ঘটি জল দিয়ে বললেন হাত ধো। হাত ধোয়ার পর আর এক ঘটি জল দিয়ে বললেন পা ধো। মেয়েটি সেই মাতৃস্নেহের স্বাদ পেয়ে কেঁদে ফেলল। শ্রীমা বললেন, তুমি আমার কে হও? মেয়েটি উত্তর দিল, আমি তোমার মেয়ে। মা বললেন, তবে যা বলছি শোনো, পা ধো। আমরাও কিন্তু ভাগ্যবান। এদিন মায়ের বাড়ির প্রসাদ পেলাম, মাতৃস্নেহের স্বাদ পেলাম। মাতৃস্নেহের সেই স্বাদ আস্বাদন করতে করতে আমরা চললাম শ্যামপুকুর বাটির উদ্দেশ্যে। উত্তর কলিকাতার শ্যামপুকুরের এক ধনী ব্যক্তি শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়ের বৈঠকখানা আজ শ্যামপুকুর বাটি। ঠাকুর অসুস্থ হওয়ার পর দক্ষিণেশ্বর থেকে নিয়ে আসা হয়েছিল বাগবাজারের বলরাম বসুর বাড়ি। তিনি 7 দিন সেখানে ছিলেন। পরে 2রা অক্টোবর চলে আসেন এই শ্যামপুকুর বাটিতে। ভক্তরাই এই বাড়ি ভাড়া নিয়ে তাকে নিয়ে চলে আসেন। 1885 11ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ টানা 70 দিন ঠাকুর এখানেই ছিলেন। এইখানে থাকাকালীন কলকাতার সব বিদ্বজ্জনেরা, ইংরেজি শিক্ষিত সব ইয়ং বেঙ্গল, এমনকি ব্রাহ্ম সমাজের লোকেরাও ঠাকুরের সাথে দেখা করতে আসতেন। শুনতে আসতেন ঠাকুরের মুখে ঈশ্বর কথা। এই রকম অনেক দিনই গেছে। ঈশ্বর কথা বলতে বলতে ঠাকুর বাহ্য জ্ঞান শূন্য, অর্থাৎ সমাধিস্থ হয়ে গেলেন। একদিন উপস্থিত ছিলেন চিকিৎসক ডক্টর মহেন্দ্রলাল সরকার। সমাধিস্থ অবস্থায় ঠাকুরের দেহ এবং দেহের লক্ষণাদি পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন। মেলাতে পারলেন না তার চিকিৎসা বিজ্ঞানকে বা চিকিৎসা শাস্ত্রকে। সেই দিন উপস্থিত ছিলেন বিদ্যাসাগর স্কুলের হেডমাস্টার মশাই মহেন্দ্রলাল গুপ্ত। সংস্কার হওয়া এই বাড়ির পিছন দিকেই ছিল বিলে নরেন বা স্বামী বিবেকানন্দের পিত্রালয়। বর্তমান মিশনের মুখ্য কার্যালয় বেলুড় মঠ এটি অধিগ্রহণ করে আবার পুনর্নির্মাণ করেছেন। যদিও বিবেকানন্দ স্মৃতি বিজড়িত সকল ইটের কাজ, কাঠের কাজ এবং কড়িবর্গা ইত্যাদির পুরনো অবস্থান অবিকল রাখার আপ্রাণ চেষ্টা হয়েছে। এই কাজের আর্কিটেকচারি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও তার এক্সিকিউশন করেছে কর্পোরেট কোম্পানি ডিসিপিএল। দেবীর এই পীঠ পৌরাণিক 52 পীঠের অন্তর্গত। ঐতিহাসিকগণেদের মত প্রায় 2500 পূর্বের সভ্যতার কালের এই দেবীপীঠ। কথায় বলে গঙ্গার পশ্চিম কোল বারাণসী সমতল। এই মন্দিরের পূর্ব দিক দিয়েই বইত ভাগীরথী। নবদ্বীপ থেকে সব সওদাগররা এই পথেই যেত তাম্রলিপ্ত পর্যন্ত। সেই থেকেই বোড়ালের সমৃদ্ধি। নৈসর্গিক বিপর্যয় এবং বিশুষ্ক ভাগীরথীর জন্য সমৃদ্ধিশীল জনপদ লুপ্ত হয়ে যায়। 7ম শতাব্দীর শেষ ভাগে পূর্ববঙ্গের এক ধনী জমিদার শ্রী জগদীশ ঘোষ এতদ অঞ্চলে আসেন এবং জঙ্গল কাটি পত্তন করে লুপ্ত নদীকে ও দেবীপীঠকে উদ্ধার এবং তার শ্রীবৃদ্ধি করেন। মতান্তরে 10 মহাবিদ্যার তৃতীয় রূপ ষোড়শী, তাই ত্রিপুর সুন্দরী। আবার পঞ্চতন্ত্র সার মতে
দেবী ত্রিমূর্তি ধারণ করে সৃষ্টি স্মৃতি লয় করেন, তাই ত্রিপুর সুন্দরী। তবে এখানকার দেবী বালা ত্রিপুর, ত্রিপুর ভৈরবী, ত্রিপুর সুন্দরী এই তিন নামেই অধিক পরিচিত। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্রেশ্বর, মহেশ্বর ও সদাশিব এই পঞ্চমস্তকের খুরের উপর বেদী, বেদীর উপরেই মহাকাল শায়িত। মহাকালের নাভিদেশ হইতে মৃণাল মহাপদ্ম, সেই মহাপদ্মের উপর ত্রিপুর সুন্দরী বিরাজমান। দেবীর যন্ত্রোক্ত শ্রীবিদ্যা যন্ত্র গুপ্তভাবে রাখা হয় সারা বছর ধরে। কেবলমাত্র চৈত্র সংক্রান্তির শিবের গাজনের উৎসবে সেই যন্ত্র বাইর করিয়া আনা হয় এবং ফুলকানারি করা হয়। জাগ্রত এই দেবীর পীঠস্থান তাই তীর্থজগতের এক উচ্চ স্থান অধিকার করিয়া আছে। সেনদিঘি ত্রিপুরেশ্বরী মন্দিরের সঙ্গে এই সেনদিঘি ঐতিহাসিক হলেও প্রচুর অলৌকিক গাথা আছে একে নিয়ে। এক শাখারি বিশ্রাম নিচ্ছিল এই বটতলায়। সুন্দরী এক কন্যা এসে শাখা পড়তে চাইল, আর পয়সা দেবার বলায় বলল, দক্ষিণ পাড়ার শ্রীহরি মুখোপাধ্যায় আমার পিতা, সেই পয়সা দেবে। শাখারি তার বাড়ি গেল, পয়সা চাইল, আর পূজারী ব্রাহ্মণ মুখোপাধ্যায় বলল, আমার মেয়েই নেই তো শাখা পড়বে কে? শাখারি তখন জোর করে বলল, আপনার মেয়ে বলেছে কুলঙ্গিতে পয়সা আছে। সত্যি কিন্তু পয়সা পাওয়া গেল, কিন্তু পূজারী ব্রাহ্মণ নাচর বলল, আমার মেয়েকে না দেখালে হবে না। তখন দুজনে এলো এই সেনদিঘির পারে, কিন্তু কোথায় সেই মেয়ে? শাখারি তখন আকুল নয়ন কাঁদতে থাকলো, মা তুমি দেখা দাও, তা নাহলে আমি পয়সা পাবো না। খানিক পরে দুজনেই দেখতে পেল এই সেনদিঘির মাঝখান থেকে দুটি শাখা পরা রাঙা হাত উঠে আসলো কিছুক্ষণের জন্য। উভয়ে সেই দৃশ্যে মূর্ছা গেল। সেই থেকে এই ঘাটের মাটি অতি পবিত্র। আজও মানুষ নানান রোগে এই স্থানের মাটি মাথায় ছোঁয়ায়। ৪২ বিঘার এই সেনদিঘি আজও সমহিমায় বিরাজমান। প্রভাতী রেশ কাটিয়ে যাদবপুর থেকে আমরা রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। মসৃণ রাস্তায় চলতে মনে পড়ে যায়, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজন। নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন। আমি সতেরো মা, অসতেরো মা, সতীরও মা, অসতীরও মা। সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতেই তবে জ্ঞান হয়। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। তিনি অনন্ত, পথও তাই অনন্ত। যত মত তত পথ। আমরাও চললাম এই বাণীর প্রবক্তাদের জন্ম এবং কর্মস্থল দর্শনে। শ্রীরামকৃষ্ণ তখন কাশীপুরে অসুস্থ। 1886 7ই ফেব্রুয়ারি কথামৃতকার শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় কামারপুকুর ও জয়রামবাটি এসেছিলেন। তিনি এই পুণ্যভূমিকে বলতেন বৈকুণ্ঠ, হোলিল্যান্ড, জেরুজালেম। তিনি কোন পথে এসেছিলেন সেটা আমাদের জানা নেই, কিন্তু আমরা চললাম বিদ্যাসাগর সেতু পেরিয়ে সাঁতরাগাছি, ডানকুনি, তারকেশ্বর, আরামবাগ হয়ে উঠলাম এই মায়ের বাড়িতে। এই সেই পুণ্যপুকুর। মায়ের বাড়ির সকলেই এটি ব্যবহার করতেন। মা কিন্তু এই পুণ্যপুকুরে স্নান করে গঙ্গাল স্নানের ফল অনুভব করতেন। এই ক্যাম্পাসের মধ্যে মাতৃমন্দির ছাড়াও আর যা আছে, যাত্রীদের থাকার জন্য গেস্ট হাউস, মায়ের নতুন বাড়ি, পুরাতন বাড়ি, জগদ্ধাত্রী পূজা মণ্ডপ, রান্নাঘর, প্রসাদ পাওয়ার ঘর, সাধুদের বাসস্থান, অফিস ঘর, পুস্তক বিক্রয় কেন্দ্র এবং সুন্দর একটি বাগান। আমরা কিন্তু এই পুণ্যপুকুরের শেষের দিকে ওই যে জানলাটি দেখা যাচ্ছে, ওই গেস্ট হাউসের নিচতলাতেই ছিলাম, যা নাকি দূর থেকে দেখা গেলে একটি তীর চিহ্ন দিয়ে নির্দেশ করা যায়। সব উঠে প্রণাম করো মায়ের বাপের বাড়ি। মা সারদা দেবী আমার পিসিমা। আমার পিতার নাম প্রসন্ন কুমার মুখোপাধ্যায়। পিসিমা গোয়াল কেটে গেছে, ধান সিদ্ধ করে গেছে দল কেটে।
হেঁটে দক্ষিণেশ্বর যাচ্ছেন। তার কাছে কি ব্রাহ্মণ, কি শূদ্র, কি হিন্দু, কি মুসলমান সব সমান ছিল, তাই আলাদা বাড়ি হলো। আর কথামৃত লেখকের টাকায় বাড়ি হলো। এসো বাবা, কিছু দাও বাবা। 6 বছরে বিয়ে হয় আর 9 বছরে এই বাড়িতে চলে আসেন। মায়ের ভাই প্রসন্নের ভাগে যে অংশটা পড়ে সেই ঘরেই বাস করতেন। প্রসন্নের পুত্র থেকে বেলুড় মঠ নিয়ে নিয়েছে বর্তমানে। মা গরিবের ঘরে জন্মেছেন, তিনি গোয়াল ছেড়ে গেছে, ধান সিদ্ধ করে গেছে, দল কেটে গেছে।